আসসালামু আলাইকুম। সবাইকে আবারও অভিনন্দন আমার চ্যানেল ফারজানা আহমেদে। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর 18তম পর্ব। পুলিশের হাঙ্গামায় বাকেরের আগেও দুবার পড়েছে। প্রথমবার ভয় ভয় করছিল। জিপে করে থানায় যাবার সময় তার বুক কাঁপছিল এবং প্রচণ্ড রকমের পিপাসা বোধ হচ্ছিল। থানায় পৌঁছে অবশ্যই ভয়টা কেটে গেল। ওসি সাহেব চমৎকার ব্যবহার করলেন। এমনভাবে কথাবার্তা বলতে লাগলেন যেন বাকের তার দীর্ঘদিনের চেনা মানুষ। চা সিগারেট খাওয়ালেন। ঘন্টা দুয়েক পর বললেন, আচ্ছা ভাই যান। কেনই বা তাকে এনেছিল, কেনই বা তাকে ছেড়ে দিয়েছিল তা বাকের জানতে পারেনি, জানার চেষ্টাও করেনি। ইয়াদ অবশ্যই খুব ছোটাছুটি করেছে, নানান জায়গায় টেলিফোন করেছে। সেই সব টেলিফোনের একটি ভূমিকাও হয়তো আছে। থানার সেকেন্ড অফিসার বাকেরকে নামিয়ে দিতে জিপ নিয়ে এলেন। লোকটির বয়স অল্প, বয়সের তুলনায় চেহারা বেশ কঠিন, কথা বলে খ্যাসখ্যাসে গলায়, কিন্তু লোকটিকে বাকেরের পছন্দ হয়েছিল। সে জিপে আসতে আসতে বলল, সবসময় মাস্তানরা কি করে জানেন? ক্ষমতায় যে দল থাকে তার সঙ্গে সঙ্গে থাকে, তাদের টিকে থাকার স্বার্থেই তারা তা করে। ক্ষমতাসীন দলের ওদের দরকার, ওদেরও সরকারি সাপোর্ট দরকার। মাঝখান থেকে আমরা বসে বসে কলা চষি। বাকের বলল, সরকারি দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেকেন্ড অফিসার সেই কথার তেমন কোনো গুরুত্ব দিল না। বিরস মুখে সিগারেট টানতে লাগলো, সস্তা সিগারেট। গন্ধে মাথা ধরে গেল বাকেরের। পুলিশ অফিসাররাও যে সস্তা সিগারেট খায় তা বাকেরের জানা ছিল না। সে সিপাহীদের হাতেও 5-5-এর প্যাকেট দেখেছে। দ্বিতীয়বার পুলিশ হাঙ্গামা হলো মঈনুদ্দিন ব্যাপারী নামের এক লোকের জন্য। সে বাকের এবং ইয়াদের নামে কেস করে দিল। দোকানের ক্ষতিসাধন উল্লুণ্ঠন, অভিযোগও গুরুতর। মঈনুদ্দিনের কোমরে জোর ছিল। তার এক খালাতো ভাই প্রতিমন্ত্রী, কাজেই পুলিশ এসে ধরে নিয়ে গেল বাকের এবং ইয়াদকে। সেবার 5 ঘন্টার মতো থাকতে হলো থানায়। এই 5 ঘন্টার মধ্যে কে বা কারা যেন মঈনুদ্দিন ব্যাপারীর দোকানে আগুন লাগিয়ে দিল। 5-6 লাখ টাকার জিনিস নিমিষেই উধাও। দিনে দুপুরে 3টা বোমা ফাটল মঈনুদ্দিন সাহেবের বাড়ির সামনে। বাকের ছাড়া পেয়ে আসা মাত্র মঈনুদ্দিন সাহেব কাঁদো কাঁদো মুখে দেখা করতে এলেন। জড়িত গলায় বললেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, অন্যের পরামর্শ পড়ে এই ব্যাপার। এখন আপনি যদি এই জিনিসটা ক্ষমার চোখে না দেখেন তাহলে তো মুশকিল। আপনি আমার ছোট ভাইয়ের মতো, বড় ভাই যদি না বুঝে একটা কাজ করে। জিপে করে পুলিশের কাছে যাওয়াটাই একসময় একটি আনন্দের ব্যাপার ছিল। লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে, নেতা নেতা একটি ভাব হচ্ছে মনে, কিন্তু আজ সেরকম মনে হচ্ছে না। বাকেরের মনে হলো এবারের ব্যাপারটা অন্যরকম, কারণ থানায় ওসি এক পর্যায়ে তাকে বলল, এইবার আপনার তেল কমাবো। একটা থানার ওসি তার সঙ্গে এইভাবে কথা বলবে কেন? রহস্যটা কোথায়? এই লোকই তো আগের 2বার তাকে ভাই ভাই বলেছে, চা এবং গরম ডাল পুরি এনে খাইয়েছে, ফেরত পাঠিয়েছে পুলিশের জিপে। আজ সে 3 ঘন্টা যাবৎ কাঠের একটা বেঞ্চিতে বসে আছে। ওসির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে তাকে চিনতেই পারছে না। একটা লোককে ধরে নিয়ে এসেছে, এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। ওসি সাহেব বিয়েবাড়ির এক লম্বা চওড়া গল্প ফেঁদেছেন। সবাই আগ্রহ করে গল্প শুনছে। সেতাবগঞ্জে বরযাত্রী যাবে ভুলে গিয়ে উঠেছে নবীগঞ্জে, সেখানেও এক মেয়ের বিয়ে। সাজানো বাড়ি দেখে সবাই গিয়ে বর নিয়ে উঠল। মাইকে গান টান বাজছে, কনেপক্ষীয়দের মধ্যে কানা ঘষা হচ্ছে। সবাই মুখ চাওয়াচাই করছে। অচেনা বর, অচেনা লোকজন, দীর্ঘ গল্প শেষই হতে চায় না। যারা শুনছে তারা হেসে গড়িয়ে পড়ছে। উৎসাহ পেয়ে ওসি সাহেব রসালো জায়গাগুলি দ্বিতীয়বার করে বলতে লাগলেন। বাকেরের মনে হলো এই গল্প শেষ হওয়া মাত্র দ্বিতীয় একটি গল্প শুরু হবে। সে শুকনো মুখে বলল, 1 গ্লাস পানি খাবো। ওসি সাহেব বললেন, পানি খেলেই পেচ্ছাপ পেয়ে যাবে, চুপচাপ বসে থাকেন। ঠান্ডার দিনে এত কিসের পানি খাওয়া খাই। এতেই হাসির স্রোত বয়ে গেল। বাকেরের বিস্ময়ের সীমা রইল না। দুপুর 1টা পর্যন্ত বাকের এক জায়গায় বসে রইল। একটা সময় ওসি সাহেব বললেন, ওকে হাজতে ঢুকিয়ে দিন। বাকের বলল, কি ব্যাপার আমাকে বলুন। ওসি সাহেব বললেন, সময় হলে সবই শুনবেন। সময় হয় নাই, এখনও বাকি আছে। এই কথাতেও একটি হাসির স্রোত বইল। এ থানায় ওসি সাহেব যে একজন রসিক ব্যক্তি, সেই পরিচয় বাকের এর আগে পায়নি। বিভিন্ন পরিবেশে মানুষের বিভিন্ন পরিচয় পাওয়া যায়।
হাজতের ছোট্ট ঘরটায় 9 জন হাজতি। এর মধ্যে একজন অসুস্থ। সে বিকট শব্দে বমি করছে। বমির চাপে চোখ উল্টে আসছে। কেউ তা নিয়ে মাথা ঘামাচ্ছে না। সবার চোখের দৃষ্টিতে এক ধরনের উদাস ভাব। দরজার পাশে সেন্ট্রি পুলিশ দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাজ্যের নির্লিপ্ততা। বমি করার ব্যাপারটি সে দেখছে, কিন্তু সেই দৃশ্য তার মনে কোনো ছাপ ফেলছে না। বাকের বলল, ভাই এসব পরিষ্কার করার ব্যবস্থা করুন, লোকটাকে একটা ডাক্তার দেখান। পুলিশটি কোনো শব্দ করল না। বাকের দ্বিতীয়বার বলল, কি ব্যাপার ভাই, কিছু করুন, সন্ধ্যাবেলা জমাদার আসবে, তখন পরিষ্কার হবে। লোকটাকে এক গ্লাস পানি এনে দিন। পুলিশটি বড় একটি টিনের মগে এক মগ পানি এনে দিল। বাকেরের ধারণা ছিল সন্ধ্যার আগেই অনেকে আসবে তার কাছে। তার ভাই হয়তো আসবে না, কিন্তু লোক পাঠাবে। সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে কষ্ট করে। ঘরে বমির কুৎসিত গন্ধ। সবাই নাকে রুমাল চাপা দিয়ে বসে আছে। টাক মাথায় গোফওয়ালা একটি লোক বলল, বড় ভাই আপনার কাছে সিগারেট আছে? বাকের বলল, না। টাকা তো আছে। সেন্টিকে দেন, সিগারেট এনে দিবে। ওকে 5টা টাকা দিতে হবে। আমার কাছে দেন, ব্যবস্থা করে দিচ্ছি। বাকের একটা 20 টাকার নোট বের করে দিল। টাক মাথার লোকটি বলল, আরও 5টা টাকা দেন, তাহলে ভালো কম্বল পাবেন, নয় এমন কম্বল দিবে ঘুমাতে পারবেন না। বাকের কিছু বলল না। লোকটি বলল, হাজতের খাওয়া খাবেন না বাইরে থেকে খানা কিনে আনবেন? টাকা দিলে এরা বাইরে থেকে খাওয়া কিনে আনে। আমি আগে কিনেই আনাতাম, এখন টাকা শেষ। আমার ছেলের টাকা নিয়ে আসার কথা, জোগাড় করতে পারছে না। আপনি কতদিন ধরে আছেন এখানে? 13 মাস। 13 মাস বলেন কি? এতদিন হাজতে রাখার কোনো নিয়ম নাই। কোর্টে নিতে হয়, জামিন দিতে হয়। জামিন না হলে জেলখানায় হাজতে আছে। কিন্তু কিন্তু কি? না কিছু না। করেছিলেন কি আপনি? 2টা খুন করেছি, টাকা খেয়ে করেছি। যাদের টাকা খেয়ে করেছি তারাই ধরিয়ে দিয়েছে। বড় ভাই, গোটা 10 টাকা ধার দিতে পারবেন? আমার ছেলে টাকা নিয়ে এলেই পেয়ে যাবেন। আপনার নাম কি? আমার নাম কবির উদ্দিন। বাড়ি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ গিয়েছেন কখনো? না। ভালোই করেছেন না গিয়ে, যাওয়ার মতো জায়গা না। আমি নিজেই যাই না। বাকের মানিব্যাগ খুলে 10টি টাকা দিল। ব্যাগে আরও 30 টাকার মতো আছে, তার জন্য যথেষ্ট। সন্ধ্যার আগেই ব্যবস্থা হয়ে যাবে। সন্ধ্যার আগে ব্যবস্থা হলো না। কেউ এলো না বাকেরের কাছে। অসুস্থ লোকটি বিকট শব্দে বমি করতে লাগলো মাঝরাতে। বাকের ভেবেছিল এখানেই মরে পড়ে থাকবে। তা অবশ্যই হলো না। ওসি সাহেব এসে তাকে হাসপাতালে পাঠালেন। হাজত ঘরে কোনো বাতি নেই, বাতির দরকারও নেই। বারান্দার আলো এসে পড়ছে, এতেই দেখা যাচ্ছে। তবু ওসি সাহেব কি মনে করে যেন 5 ব্যাটারির টর্চ লাইট সবার মুখের ওপর কিছুক্ষণ করে ধরতে লাগলেন। বাকেরের মুখের ওপর তা অনেকক্ষণ ধরা রইল। এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে হাসান সাহেব বাকেরের গ্রেফতার হওয়ার খবর পেলেন 1.5 দিন পর, তাও পত্রিকার মাধ্যমে। ছবি ছাপা হয়েছে পত্রিকায়। কোনো খবরই তিনি দুবার পড়েন না, এটিও পড়লেন না। যদিও তার মন বলতে লাগলো এই খবরটা আবার পড়া উচিত এবং কিছু একটা করা উচিত। তিনি অবশ্যই পরপর 2 কাপ চা খাওয়া ছাড়া আর কিছুই করলেন না। 11টা বাজার আগে বাসায় চলে এলেন। অফিসে তার কিছুই করার ছিল না। সেলিনা অসময়ে তাকে ফিরতে দেখে মোটেই অবাক হলেন না, যেন তিনি জানতেন হাসান সাহেব অসময়ে ফিরবেন এবং এই জন্যই যেন সেজেগুজে অপেক্ষা করছিলেন। সেলিনা বললেন, তুমি কি 8 ঘন্টার নোটিসে চিটাগাং যেতে পারবে? কেন? পারবে কি না আগে বলো। না পারার তো কোনো কারণ দেখি না। তানিয়ার বিয়ে, এখন আবার বলে বসো না তুমি তানিয়াকে চেনো না। চেনো তো? হ্যাঁ চিনি। তোমার খালাতো বোন? না হয়নি, আমার ফুফাতো বোন। হঠাৎ বিয়ে ঠিক হয়েছে, আমাকে টেলিফোনে বলল। আমি বলে দিয়েছি যেভাবেই হোক তোমাকে নিয়ে আমি কাল সকালে চিটাগাং উপস্থিত হব। হাসান সাহেব কিছুই বললেন না। সেলিনা বললেন, কথা বলছো না কেন? কি বলবো? যেতে পারবে কি না? বিয়েটা সেরে সে রাতেই না হয় ফিরে আসবো। রাত 10টার ট্রেন আছে, আমি টিকিট কাটতে পাঠিয়েছি। অনেক দিন ট্রেনে চড়া হয় না। তোমার ট্রেনে চড়তে ইচ্ছে করে না? করে। তুমি যে প্রায়ই একটা কবিতা বলতে, কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। হ্যাঁ বলতাম। রাতের ট্রেনে জাস্ট আমরা দুজন, ইন্টারেস্টিং হবে না? আমার তো মনে হয় খুব ফান হবে। হবে হয়তো। আমি তোমার সুটকেস গুছিয়ে রেখেছি। কাজ তো তাহলে অনেক দূর এগিয়ে রেখেছ? হ্যাঁ তা রেখেছি। ট্রেন ছাড়লো রাত 10টায়। হাসান সাহেবের বেশ ভালোই লাগছে।
কামরায় গাড়ি ভরা ঘুম রজনী নিঝুম। কবিতাটি বারবার মাথায় ঘুরছে। দুজন মাত্র প্রাণী এ কামরায়, তাদের কেউ ঘুমোচ্ছে না। তবুও এই কবিতায় চরণটি মাথায় আটকে গেল কেন? সেলিনা কী সব যেন বলছে, কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু শুনতে ভালোই লাগছে। সেলিনার গলার স্বর চমৎকার। এই, তুমি কথা বলছো না কেন? শুনছি, দুজনের কথা বললে কি শুনবে? বাকেরের ব্যাপারটা নিয়ে কিছু করেছো? হাসান সাহেব বললেন, তুমি জানতে? জানবো না কেন? কবে জানলে? যেদিন ধরে নিয়ে গেল সেদিনই তুমি অফিসে চলে গেলে। একটা ছেলে এসে আমাকে বলল। আমাকে তো কিছু বলনি। আমি জানলাম খবরের কাগজ পড়ে। সেলিনা চুপ করে রইলেন। হাসান সাহেব শান্ত স্বরে বললেন, আমাকে জানানো উচিত ছিল, আমার জানাতে ইচ্ছে করেনি। হাসান সাহেব আবার চুপ করে গেলেন। ট্রেন চলছে দ্রুত গতিতে, ঝিকঝিক শব্দ হচ্ছে। ছোটবেলায় এই শব্দের সঙ্গে কত রকম গান মিশে যেত, এখন যাচ্ছে না, শুধু রজনী নিঝুম কথাটা এসে মিশেছে। সেলিনা বললেন, ঘুমিয়ে পড়েছ? না, বাকেরকে নিয়ে চিন্তা করতে হবে না, ওর বন্ধু বান্ধবরা ওকে ছাড়িয়ে আনবে। আমি বাকেরকে নিয়ে ভাবছি না। কি ভাবছো তাহলে? নিজের কথা ভাবছি। কোর্টে বাকেরের জামিন হলো না। তার বিরুদ্ধে 448 এবং 19 অবলীল এফ ধারায় দুটি অভিযোগ। এই দুটি অভিযোগই জামিনযোগ্য নয়। কোর্ট থেকে পুলিশ রিমান্ডের উদ্দেশ্য হচ্ছে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা, তার সহযোগী অপরাধীদের সম্পর্কে তথ্য নেওয়া। কিন্তু কার্যক্ষেত্রে সেরকম কিছু হলো না। তাকে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে পুলিশের কোনো রকম আগ্রহ দেখা গেল না। এর মধ্যে ইয়াদ এলো তাকে দেখতে। স্যুট টুট পরা ভদ্রলোক, চুলের স্টাইল বদলে ফেলেছে কিংবা কিছু একটা করেছে, তাকে চেনা যাচ্ছে না। সে চোখ কপালে তুলে বলল, অবস্থা কি? অবস্থা তো দেখতেই পাচ্ছিস। হেভি পিটন দিয়েছে মনে হয়, মুখ ফোলা। মারধর করেনি, মশার কামড়ে মুখ ফুলেছে। মশারি দেয় না? বাকের উত্তর দিল না। তার প্রচণ্ড ইচ্ছে করছে গারদের ফাঁক দিয়ে হাত বের করে প্রচণ্ড একটি চর কষিয়ে দিতে। সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, হারামজাদা, আমি খবর পেয়েছি পরশু, বুঝলি? খবর শুনে আমার মাথায় ঠান্ডা এসে পড়ল। বিনা মেঘে বজ্রপাত। আমি ভাবলাম, ব্যাপারটা কি? কোন ঝামেলায় জড়ালি? নে সিগারেট নে। বাকের সিগারেট নিল। টাকমাথার কবির উদ্দিন বলল, স্যার আমাকে একটা দেন, আমি বাকি সাহেবের খোঁজ খবর করছি। ইয়াদ সিগারেটের প্যাকেট বাকেরের দিকে এগিয়ে দিল। রাজা মহারাজাদের মতো ভঙ্গি করে বলল, রেখে দে তোর কাছে। আর শোন, কোনো রকম চিন্তা করবে না, আমি আমার শ্বশুর সাহেবকে বলছি। সে কানেকশনওয়ালা আদমি, 2-3টা টেলিফোন করলেই দেখবি জামিন হয়ে যাবে। তোর ভাই কিছু করছে? জানি না, বোধহয় কিছু করছে না। শুনলাম তার চাকরি নিয়ে সমস্যা হচ্ছে। কি সমস্যা? তা জানি না। বাংলাদেশে কি সমস্যা শেষ আছে? বাকের পেট কাঁপিয়ে হাসতে লাগলো। এর মধ্যে তার একটা নাদুস নুদুস ভুঁড়িও হয়েছে, দেখলেই হাত বুলাতে ইচ্ছে করে। বাকের, বল। আমার একটা নিউজ আছে, শ্রীলঙ্কা যাচ্ছি। তাই নাকি? আমার এক মামা শ্বশুর ম্যানেজ করে দিল ব্যবসার ব্যাপারে। ওখান থেকে নারকেল তেল আনবো। ভালো, আমার বউ সঙ্গে যেতে চাচ্ছে, বুঝলি? দিনরাত ঘ্যান ঘ্যান করছে। নিয়ে যা। মেয়ে ছেলে কোথাও সঙ্গে নিতে আছে? ওই যে কি যেন বলে, পথে নারী বিবর্জিতা। আমিও চেষ্টা করছি, কিছু লাভ হবে না। এঁটেল মাটির মতো লেগে আছে। বাকের চুপ করে রইল। ইয়াদ তার সিগারেট শেষ করে উঠে থু করে একদলা থুতু ফেলল। চোখ মুখ কুচকে বলল, বড় গান্দা জায়গা, বমি এসে যাচ্ছে। তুই কোনো চিন্তা করিস না, 24 ঘন্টার মধ্যে ছুটিয়ে নিয়ে যাব। কাউকে কোনো খবর টবর দিতে হবে না? তুই যাচ্ছিস? কবির উদ্দিন বলল, স্যার আপনি বাকের সাহেবকে কিছু টাকা পয়সা দিয়ে যান, ওনার হাতে টাকা পয়সা নাই। ইয়াদ আশ্চর্য হয়ে মানিব্যাগ বের করলো। 2টি 100 টাকার নোট এবং কিছু খুচরা ছিল। 100 টাকার 2টি নোট এগিয়ে দিল। বাকে টাকা নেবার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। হাত বাড়ালো কবির উদ্দিন, মুখ ভর্তি হাসি দিয়ে বলল, যাবার আগে ওসি সাহেবকে একটু স্যার বলবেন আমাদের দেখাশোনার জন্য। একটা এক্সট্রা কম্বল পেলে স্যার খুব ভালো হয়। 7 দিনের পুলিশ রিমান্ডের সময়সীমা শেষ, কিন্তু পুলিশ আরও 7 দিনের সময় চাইল। কোর্ট সময় মঞ্জুর করলো। বাকের পুরনো হাজত ঘরে ফিরে এলো। কেউ তার সঙ্গে দেখা করতে এলো না। প্রথম 7 দিন পার করতে যতটা খারাপ লাগছিল, দ্বিতীয় 7 দিনে ততটা খারাপ লাগলো না। কারণ কবির উদ্দিন কীভাবে যেন গাঁজার ব্যবস্থা করে ফেলেছে। গাঁজাটা বেশ ভালো জিনিস।
টানার জন্যে কাউকে লাগে না। সিগারেটের তামাক ফেলে দিয়ে তার ভেতরে গাঁজা ভরে চমৎকার টানা যায়, ভালোই লাগে। প্রথম খানিকক্ষণ মন খুব কোমল হয়ে যায়, কাঁদতে ইচ্ছে করে খুব ভালো ভালো কাজ করতে, মানুষের দুঃখ কষ্ট দূর করে দিতে। সেই কোমল ভাবটা দীর্ঘস্থায়ী হয় না। খানিকক্ষণের মধ্যেই জগৎ সংসার সম্পর্কে একটি বৈরাগ্য এসে পড়ে। এই বৈরাগ্যর ভাব সাধারণত দীর্ঘস্থায়ী হয়। সবচেয়ে বড় কথা, রাতের ঘুমটা ভালো হয়, এক ঘুমে রাত কাভার। ডং ডং করে এরা যে ঘণ্টা পিটে, সেই শব্দও কানে যায় না। অন্যান্য হাজতিদের সম্পর্কে প্রথম দিকে তার খানিকটা বিতৃষ্ণার ভাব ছিল, এখন সেটা নেই। সবার সঙ্গেই তার এখন ভালো সম্পর্ক। মতিলাল নামের একজন হাজতি ছাড়া পেয়ে চলে যাবার দিন বাকেরের বুক হু হু করতে লাগলো। আর মতিলাল, হারামজাদাও এমন গরু, ছাড়া পেয়েছিস বগল বাজাতে বাজাতে চলে যা। তা না, সবাইকে জড়িয়ে ধরে আকাশ পাতাল কান্না। এইভাবে কাঁদলে অন্যদের চোখে পানি আসবেই। বাকেরের গলা ভার হয়ে গেল, চোখ ঝাপসা হয়ে গেল। বহু চেষ্টায় গলার স্বর কর্কশ করে সে বলল, কি এত দেরি করছেন? বাড়ি চলে যান। আর এত কাঁদছেন কেন? মেয়ে ছেলে নাকি? চোখ মুছুন রে ভাই। জাহানারা অবাক হয়ে বলল, কি ব্যাপার? মামুন হাসি মুখে বলল, কোনো ব্যাপার না, এমনি এসেছি। এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম এসেছি যখন দেখে যাই কেমন আছেন। ভালোই আছি। করছেন কি? দেখতেই পাচ্ছেন ফাইল নিয়ে বসে আছি। জাহানারার ঠোঁট বিরক্তিতে বেঁকে গেল। মামুন অবাক হয়ে মোনার সঙ্গে জাহানারার অদ্ভুত একটা মিল খুঁজে পেল। মোনাও মাঝে মাঝে বিরক্তিতে ঠোঁট বাঁকাতো, ঠিক এই ভঙ্গিতে বাঁকাতো। মামুন বলল, লোন স্যাংশন হয়ে গেছে, সেই খবরটাও দিতে এলাম। পুরনো খবর আগেই একবার দিয়েছেন। ও আচ্ছা। মামুন অস্বস্তি বোধ করতে লাগলো। তার উঠে যাওয়া উচিত, কিন্তু উঠতে ইচ্ছে করছে না, বসে থাকতে ভালো লাগছে। আপনি বাড়ি খুঁজে পেয়েছেন? না। এখনও খুঁজছেন? না খোঁজা বন্ধ করে দিয়েছেন? খুঁজছি। আপনি কি চা খাবেন? জি খাবো। জাহানারা নিজে উঠে গিয়ে চায়ের কথা বলে এলো। মামুন লক্ষ্য করল, শুধু চা নয়, চায়ের সঙ্গে বিস্কিট দেবার কথাও বলছে, এবং ফিরে এসে বসেছে হাসি মুখে। আগের বিরক্তির লেশমাত্র নেই। আপনি কি এখনও শ্মশানে বেড়াতে যান? না, যাই না। আপনার কথার পর ভয়ে যাওয়া ছেড়ে দিয়েছি। বিকালে কি করেন? ঘরে বসে থাকেন? বসে থাকা ছাড়া কি করব? গল্পের বই পড়ি। আপনার কাছে গল্পের বই আছে? আছে, কাল নিয়ে আসবো, অনেক আছে। বলেই মামুন একটু চমকালো, কারণ গল্পের বই তার কাছে নেই। খুঁজলে টুজলে এক আধটা পাওয়া যেতে পারে, কিন্তু অনেক বই আছে, এটা পুরো মিথ্যা। এত বড় একটা মিথ্যা কথা সে কেন বলল? এই মেয়েটার আচার আচরণ অনেকটা মুনার মতো। সেই কারণেই কি? জাহানারা বলল, কালই আপনাকে বই নিয়ে আসতে হবে না, পরের বার যখন এদিকে আসবেন নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। আপনার কাজকর্ম কেমন এগোচ্ছে? কোন কাজকর্মের কথা বলছেন? ব্যাংক থেকে লোন নিয়েছেন যে কাজকর্মের জন্য? আমাদের তো রিপোর্ট করতে হবে। কাজ চলছে পুরোদমে, জিনিসপত্র আনতে ঢাকা যাব। জাহানারা কৌতূহলী হয়ে তাকালো। কবে যাবেন? এখনও ঠিক করিনি, শিগগিরই যাব। আপনার কোনো খবর থাকলে দেবেন, আমি পৌঁছে দেব। কাকে পৌঁছে দেবেন? আপনার মাকে। তারা তো ঢাকাতেই থাকেন, তাই না? আমার কোনো খবর নেই। কোনো জিনিসপত্র দিতে চাইলে দিতে পারেন, কোনো রকম সংকোচ করবেন না। এখানে মুক্তার পার্টি বলে একরকম পার্টি আছে। মুক্তা গাছের ছাল দিয়ে তৈরি ভালো জিনিস আমি জোগাড় করে দেব। আপনাকে কিচ্ছু জোগাড় করতে হবে না। আমি কিছু পাঠাতে চাই না। আপনার বদলির কি হয়েছে? হয়নি কিছু। হেড অফিসে দরখাস্ত করেছিলেন যে, তার কি হলো? জানি না, কিছু হয়নি নিশ্চয়ই। হলে কি আর এখানে পড়ে থাকতাম? নিন চা খান। চা খাবার পরও মামুন ঘণ্টাখানেক বসে রইল। সে বুঝতে পারছিল জাহানারা বিরক্ত হচ্ছে, কিন্তু তার উঠতে ইচ্ছা করছে না। জাহানারা একবার বলেই ফেলল, চলে যান, কেন শুধু শুধু বসে আছেন? এই যাচ্ছি বলেও মামুন বসে রইল। জাহানারা চশমা পরে মাথা নিচু করে কাজ করছে। চশমা নাকের ডগার দিকে অনেকটা নেমে এসেছে, সুন্দর লাগছে দেখতে। এই মেয়েটির চোখ দুটি সুন্দর, কিন্তু চশমার জন্যে সুন্দর চোখ আড়ালে পড়ে থাকে। যে ভদ্রলোক এই মেয়েটিকে বিয়ে করবে, সে হয়তো বুঝতেও পারবে না তার স্ত্রীর চোখ কত সুন্দর। আজ তাহলে যাই। আরেক কাপ চা খেতে চাইলে খেতে পারেন। মামুন উঠে দাঁড়িয়ে আবার বসে পড়ল। ইতস্তত করে বলল, আরেক কাপ চা অবশ্যই খাওয়া যায়। জাহানারা হেসে ফেলল। হাসছেন কেন? এমনি হাসছি। আপনি আরাম করে বসুন, আমি চায়ের কথা বলে আসি। মামুন ঠিক আরাম করে বসতে পারল না।
ম্যানেজার তার ঘর থেকে আর চোখে বারবার তাকাচ্ছে। তার চোখে মুখে এই বিরক্তির কারণটি কি? একজন মহিলা কর্মচারীর সামনে বসে আছে, কাজের ক্ষতি করছে, এটিই কি তার বিরক্তির কারণ? গল্পের বই খুঁজতে গিয়ে মামুন বাড়ি চষে ফেলল। কিছুই নেই। পুরনো কিছু মাসিক পত্রিকা পাওয়া গেল, নাম সোনার দেশ। ওই পোকা সেই সব ঝাঁঝরা করে ফেলেছে। মার ঘরে পাওয়া গেল হজরত আলীর জীবনী এবং তাপসী রাবিয়া। হজরত আলীকে ওই পোকা কাবু করতে পারেনি, কিন্তু তাপসী রাবিয়াকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। মামুন নিশ্চয়ই হজরত আলীর জীবনী নিয়ে জাহানারার কাছে যেতে পারে না, অথচ সে বলে এসেছে অনেক বই আছে। এখন যদি গিয়ে বলে কোনো বই নেই, তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে। বানিয়ে কিছু একটা বললে কেমন হয়? চোখ কপালে তুলে বলতে পারে, আর বলবেন না, সব বইয়ে উদাও। কয়েকদিন ছিলাম না এখানে, বাড়ি সাফ করে দিয়েছে। ধর্মের কয়েকটা বই ছাড়া কিছুই নেই। কিন্তু কথাটা কি বিশ্বাসযোগ্য হবে? এই অজ জায়গায় লোকজনদের অতটা সাহিত্যপ্রীতি থাকার কথা নয়। কিছু বই আনিয়ে নিলে কেমন হয়? মোনাদের বাড়ি ভর্তি বই। বকুলের বই পড়ার শখ। মোনাকে কতবার দেখেছে বই কিনছে। সেই সব বই বকুল নিশ্চয়ই শ্বশুরবাড়ি নিয়ে যায়নি। মামুন রাতে খাওয়া দাওয়া শেষ করে চিঠি লিখতে বসলো। অনেকদিন পর মোনাকে লিখছে। কেমন যেন সংকোচ লাগছে লিখতে। আগে কত সহজে লিখত প্রিয় মোনা, কিন্তু এখন প্রিয় শব্দটি পর মনে হলো। শব্দটা মানাচ্ছে না। কিন্তু শুধু মোনা দিয়ে চিঠি শুরু করতে ইচ্ছে করছে না। দু এক লাইনে চিঠি শেষ করবে মনে করেও ঠিক দীর্ঘ চিঠি লিখে ফেলল। প্রিয় মোনা, একটি বিশেষ প্রয়োজনে লিখছি। চিঠি পাওয়া মাত্র তুমি আমাকে গোটা দশেক ভালো গল্প উপন্যাস ভিপি করে পাঠিয়ে দিবে। তোমার অফিসের কোনো একটা বেয়ারাকে বললেই সে ভিপি করে দেবে। আমার অত্যন্ত প্রয়োজন। একা থাকি তো, কিছুই করার নেই। সন্ধ্যার পর মনে হয় ভূতের বাড়িতে বাস করছে। রাত 10টা পর্যন্ত জেগে থেকে ঘুমোতে চাই, সঙ্গে সঙ্গে ঘুম এলে বাঁচতাম, তা আসে না। কোনো কোনো দিন 12টা পর্যন্ত বেঁচে যায়। গ্রাম দেশে রাত 12টা ভয়াবহ ব্যাপার। মনে হয় অন্য কোনো ভুবনে বাস করছি। গল্পের বই থাকলে সময়টা কাটবে। মোনা, একটু আগে যে কথাটা লিখেছি সেটা ঠিক না। বইগুলি আমার জন্য নয়, জাহানারা নামের এক মেয়ের জন্য। তোমাকে আমি একসময় বলেছিলাম যে আমি কোনোদিন তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো না, তবুই শুরুতে বলে ফেলেছি। কেন বললাম? কারণ আমার মনের মধ্যে একটা ভয় ছিল তুমি কি না কি মনে করো। যদিও আমি জানি তোমার মধ্যে এইসব ক্ষুদ্র ঈর্ষার কোনো ব্যাপার নেই। এবার জাহানারার কথা বলি। কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার, এখানে একা একা থাকে। তোমার সাথে মিল আছে। তার মধ্যে কঠিন একটা ভাব আছে। যখন বিরক্ত হয় তোমার মতো ঠোঁট বাঁকিয়ে দেয়। তুমি নিশ্চয়ই ভাবছো মেয়েটিকে নিয়ে এত কথা কেন লিখছি কারণ লেখার কিছু নেই, অথচ আমার ইচ্ছে করছে বিরাট একটা চিঠি লিখতে। মোনা, আমি খুব একা হয়ে পড়েছি। রোজ রাতে ঘুমোতে যাবার সময় খুব মন খারাপ হয়। তুমি ওই ব্যাপারটা নিজের মনে গেঁথে রেখে নিজে কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। আমি কতবার তোমাকে বলবো আমি ফেরেশতা নই। আর তাছাড়া ফেরেশতারাও মাঝে মধ্যে ভুল করে না? তুমি কি বলতে পারবে যে এই জীবনে তুমি কোনো ভুল করনি? না, তুমি বলতে পারবে না। আচ্ছা মোনা, এ পর্যন্ত লিখে মামুন চিঠিটা গোড়া থেকে পড়ল এবং মনে হলো চিঠিটা খুব বাজেভাবে লেখা হয়েছে। এই চিঠি পাঠানোর কোনো মানে হয় না। সে চিঠি টুকরো টুকরো করে ফেলল। জাহানারা অফিসে নেই। ম্যানেজার সাহেব বললেন উনি আসেননি। আপনার কিছু বলার থাকলে আমাকে বলুন। মামুন বলল, ওনার জন্য একটা বই এনেছিলাম, আমার কাছে দিয়ে যান, আমি পৌঁছে দেব। উনি আসেননি কেন? শরীর ভালো নেই, গাল ফুলেছে, বোধহয় মামস। বলেন কি? তাহলে তো দেখতে যেতে হয়। ম্যানেজার বিরক্ত চোখে তাকিয়ে রইল। মামুন বলল, বেচারি বিদেশে অসুখে পড়েছে। স্থানীয় মানুষ হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। কি বলেন? ম্যানেজার সাহেব কিছুই বললেন না। ডাক্তার দেখছে তো? হ্যাঁ, দেখছে। মামসের একটা ভালো কবিরাজি চিকিৎসা আছে। দুধুর পাতার রস, বটগাছের শিকড় এবং মধু, এই তিনটা একত্রে মিশিয়ে পুলশিট করে দিতে হয়। আমার একবার মামস হয়েছিল, দেওয়া মাত্র আরাম হয়েছে। তাহলে যান, আপনার ওষুধ নিয়ে আসুন। আমার বাসা তো চেনেন না? হ্যাঁ, চিনি। জাহানারা মামুনকে দেখে মোটেই অবাক হলো না, যেন সে জানতো সে আসবে। মামুন বলল, আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে দুগালে দুটা কমলা লেবু ঢুকিয়ে বসে আছেন, তাকানো যাচ্ছে না। কই, আপনি তো দিব্যি তাকিয়ে আছেন। বই এনেছি আপনার জন্য। কি বই? হজরত আলীর জীবনী। জাহানারা তাকিয়ে রইল।
মামুন হাসি মুখে বলল, ওই দিন আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। বাড়িতে কোনো বই নেই, আমি ঢাকা থেকে নিয়ে আসব। আপনি বসুন। মামুন বসল। ছোট্ট একটা ঘর, সুন্দর করে সাজানো, বুকশেলফ ভর্তি বই, জাহানারা হাতেও একটা বই। সে বইয়ের পাতা মুড়তে মুড়তে বলল, বেশিক্ষণ থাকবেন না, আপনারও হবে। হলে হবে, নো প্রবলেম। খাওয়া দাওয়া কী করছেন? বার্লি খাচ্ছি, সলিড কিছু গিলতে পারি না। আপনি কি চা খাবেন? চা দেবে কে? কে দেবে সেটা আমি দেখব। আপনি খাবেন কি না বলুন। খাবো। জাহানারা উঠে ভিতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো চা নিয়ে। এত তাড়াতাড়ি কিভাবে করলেন? আমি করিনি, ভাবি করে দিয়েছেন। আপনি চা খেতে খেতে একটি সত্যি কথা বলবেন? বলুন, কি জানতে চান? আপনি কেন আসেন আমার কাছে? মামুন কিছু বলতে পারল না, চায়ে চুমুক দিতে লাগলো। জাহানারা শাড়ি দিয়ে ফুলা গাল ঢেকে চুপচাপ বসে আছে। তার বসার ভঙ্গি বলে দিচ্ছে সে প্রশ্নের জবাব চায়। বলুন কেন আসেন। আমি আজ উঠি? উঠবেন তো বটেই। সারাদিন আমার ঘরে বসে থাকার জন্য আপনি নিশ্চয়ই আসেননি। কেন আপনি আমার কাছে আসেন বারবার? এটা বলে চলে যান। মোনার সঙ্গে আপনার চেহারার খুব মিল আছে। আচার আচরণও দুজনের একরকম। দুজনের প্রকৃতি খুব কঠিন। আপনার সাথে যখন কথা বলি তখন মনে হয় মুনার সঙ্গেই কথা বলছি। এই জন্যই আসি। মুনাকে, ওর সঙ্গে আমার বিয়ের কথা। বিয়েটা কবে? ওসব চুকে বুকে গেছে, বিয়ে হচ্ছে না। কেন? ওনার কি অন্য কোথাও বিয়ে হয়েছে? না, তা হয়নি। ও সেরকম মেয়ে নয়। এর পরের বার আমি যখন ঢাকা যাব তখন আমাকে ওনার ঠিকানা দেবেন, আমি ওনাকে বুঝিয়ে বলবো। আপনার ওকালতের কোনো দরকার নেই। আচ্ছা, আমি উঠি। মামুন উঠে দাঁড়ালো। জাহানারা বলল, প্লিজ আপনি একটু বসুন। আমার কথায় রাগ করে এভাবে চলে গেলে আমার খুব খারাপ লাগবে। মামুন বসলো। দীর্ঘ সময় দুজনের কেউই কোনো কথা বলল না। শওকত সাহেবের মনে হলো কে যেন এসে তার বুকে বসেছে। যে বসেছে সে মানুষ নয়, বিশাল কোনো একটি জন্তু, যার গায়ে বোটকা গন্ধ। জন্তুটি শুধু বসেই নেই, প্রকাণ্ড থাবা বাড়িয়ে তার গলা চেপে ধরতে চাইছে। তিনি বুঝতে পারছেন গলা চেপে ধরা মানেই মৃত্যু। কাজেই তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন যাতে জন্তুটি তার গলা চেপে ধরতে না পারে। শওকত সাহেবের মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। তিনি ঘুঙানির মতো শব্দ করতে লাগলেন। ঠিক তখন মুনা ডাকলো, মামা দরজা খোলো। কি হয়েছে? চিৎকার করছো কেন? শওকত সাহেব চোখ মেললেন। জন্তুটি নেই, স্বপ্নই দেখছিলেন। কিন্তু ঠিক স্বপ্ন বোধ হয় নয়, সমস্ত ঘরময় ভোটকা গন্ধ। গন্ধ কোত্থেকে এলো? মামা দরজা খোলো, কি হয়েছে তোমার? তিনি বিছানা ছেড়ে উঠলেন। ঘড়ি দেখলেন 2:10। অনেকখানি রাত সামনে পড়ে আছে, জেগে বসে কাটাতে হবে। বাকি রাতটা এক ফোঁটা ঘুম আসবে না। তিনি ক্লান্ত পায়ে এগিয়ে গিয়ে দরজা খুললেন। স্বপ্ন দেখছিলে নাকি মামা? নাও পানি খাও। শওকত সাহেব পানি খেয়ে বিড়বিড় করে বললেন, তুই কি এই ঘরে কোনো ভোটকা গন্ধ পাচ্ছিস? না তো, আমি পাচ্ছি। ইঁদুর মরে পড়ে থাকলে যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ। বলেই শওকত সাহেবের মনে হলো এই গন্ধের সঙ্গে তার পরিচয় আছে। তার স্ত্রীর মৃত্যুর আগে এই জাতীয় গন্ধ ছিল এই ঘরে। এত তীব্র ছিল না, কিন্তু ছিল। মোনা, কোনো রকম গন্ধ পাচ্ছিস না? তুমি কি বারান্দায় ঠান্ডা বাতাসের মধ্যে বসবে? শওকত সাহেব হানা কিছুই বললেন না। বারান্দার ইজি চেয়ারে এসে বসলেন। উঠোনে জ্যোৎস্না হয়েছে, দিনের মতো আলো ফকফক করছে চারদিক। মামা, এক গ্লাস গরম দুধ নিয়ে আসি, দুধ খাও, ঘুম আসবে। কিচ্ছু আনতে হবে না, তুই আমার পাশে বসে থাক। মোনা তার পাশে বসতেই তিনি নরম গলায় বললেন, বেশি দিন বাঁচব না, ডাক এসে গেছে। মোনা তরল গলায় বলল, এটা তো তুমি গত 5 বছর ধরে বলছো, আজ নিশ্চিত হয়েছে। তাহলে তো ভালোই হলো। কবে মারা যাচ্ছ জেনে গেলে? আমরা যারা জানি না তাদের হচ্ছে অসুবিধা। সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। শওকত সাহেব মৃদু গলায় বললেন, সবসময় ঠাট্টা করিস না মা। তিনি মোনার হাত ধরলেন। মোনা লক্ষ্য করল মামার হাত অস্বাভাবিক শীতল। তিনি অল্প অল্প কাঁপছেন। কি স্বপ্ন দেখেছ বলো তো শুনি। একটা জন্তু বুকের ওপর বসেছিল। এই থেকেই তোমার ধারণা হয়ে গেল তুমি আর বাঁচবে না? তিনি কিছুই বললেন না। মোনা সহজ ভঙ্গিতে বলল, ধরো তুমি যদি মরেই যাও তাতে খুব আফসোস থাকার কথা নয়। বড় সমস্যার সমাধান করেছ, মেয়ের ভালো বিয়ে দিয়েছ, কারো কাছে তোমার কোনো ধার দেনা নেই।
তাছাড়া শওকত সাহেব মুনাকে থামিয়ে দিয়ে বললেন, তুই একটা বিয়ে করলে আমি খুব সহজে মরতে পারবো। বলতে চাচ্ছ আমি তোমাকে মরতে দিচ্ছি না? তিনি কিছু বললেন না। মোনা বলল, আমাকে নিয়ে কোনো রকম চিন্তা করবে না মামা, আমি বেশ আছি। তুমি মরে গেলেও আমার কোনো অসুবিধা হবে না। শওকত সাহেব থেমে থেমে বললেন, আমি মামুনকে একটা চিঠি লিখেছি, ওকে আসতে লিখেছি। এই গানটা আবার কবে করলে? পরশুদিন। ও এলে আমি তোর কোনো কথা শুনবো না। মোনা মাথা নিচু করে বসে রইল। শওকত সাহেব বললেন, ঝগড়াঝাটি ঝামেলা এসব হয়, এটাকে এত বড় করে দেখলে পৃথিবী চলে? চলে না, কম্প্রোমাইজ করতে হয়। তুমি ব্যাপারটা জানো না বলেই এসব বলছো, জানলে এরকম করতে না। শোনো, তোমাকে আমি বলি, এরপরও যদি তুমি ওকে বিয়ে করতে বলো আমি করব। মন দিয়ে আমার কথাটা শোনো মামা। আমি মামুনকে নিয়ে বাড়ি দেখতে গিয়েছিলাম কল্যাণপুরে। একটা বাড়ি পছন্দ হলো আমাদের, ও বাড়ি ভাড়া করলো। একদিন বিকেলে ওই বাড়িতে গিয়েছি, জিনিসপত্র সাজাচ্ছি, ও হঠাৎ দরজা বন্ধ করে ফেললো। বাকিটা তোমাকে তো আর বলতে হবে না মামা, খুবই সহজ গল্প। এই ধরনের একটা ঘটনা আমার ছেলেবেলাতেও ঘটেছিল। তখন আমার বয়স 13। তোমাদের কাউকে কিছু বলিনি। আমার মনটা অসাড় হয়ে গেছে মামা, ঘেন্না ধরে গেছে। মোনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শওকত সাহেব কোনো কথা বললেন না। উঠোনের জ্যোৎস্নার দিকে তিনি অবাক চোখে তাকিয়ে রইলেন। মোনা নিজেকে চট করে সামলে নিল। শাড়ির আঁচলে চোখ মুছে বলল, একটা কাজ করা যাক মামা, আমি বরং বকুলকে লিখে দেই এখানে আসবার জন্যে। হঠাৎ ঘর খালি হয়ে গেছে তো, তাই তোমার এরকম লাগছে। ওরা এলে ভালো লাগবে। এখন আর তোমার মনে হবে না কোনো জন্তু তোমার বুকে বসে আছে। মোনা খিলখিল করে হেসে ফেলল। পর মুহূর্তেই হাসি বন্ধ করে গম্ভীর মুখে বলল, বকুল বোধ হয় কোনো কারণে আমার উপর রাগ করেছে। এই কথা কেন বলছিস? বিয়ের পর আমাকে একটি চিঠিও দেয়নি। শওকত সাহেব বিস্মিত হয়ে বললেন, কোনো চিঠি লেখে নেই? না, কেউ আমাকে পছন্দ করে না মামা। আমার মধ্যে কিছু একটা বোধহয় আছে যা মানুষকে দূরে সরিয়ে দেয়। আজে বাজে কথা বলিস না। আজে বাজে কথা না মামা, খুব সত্যি কথা। মোনা ছোট্ট নিঃশ্বাস ফেলল, হালকা গলায় বলল, যখন ছোট ছিলাম তখন খারাপ লাগতো, এখন অভ্যেস হয়ে গেছে। মামা যাও শুয়ে পড়ো, আমি আর শুবো না। সারা রাত বসে থাকবে এখানে? হ্যাঁ বেশ, থাকো, আমি ঘুমোতে গেলাম, সকালে অফিস। বিছানায় গিয়েও ঘুম এলো না। মুনা এপাশ ওপাশ করতে লাগলো। মর্নিং অফিস হয়েছে, 7টার আগে ঘর থেকে বেরোতে হয়। কাল নিঘাত অফিস কামাই হবে। সত্যি সত্যি তাই হলো। ঘুম ভাঙল 9টায়। তার বিরক্তির সীমা রইল না। শওকত সাহেব এখনো বারান্দার চেয়ারে। মামা আমাকে ডাকলে না কেন? আরাম করে ঘুমোচ্ছিলি তাই ডাকিনি। তোর কাছে একটা ছেলে এসেছে। কে এসেছে? চিনি না, গিয়ে দেখ, বসার ঘরে আছে। মুনাও ছেলেটিকে চিনল না। লুঙ্গি পরা খালি পায়ের একটি ছেলে জড়সড় হয়ে চেয়ারে বসেছিল। মুনাকে দেখে লাফিয়ে উঠল। 13-14 বছর বয়স, সবে গোফ উঠতে শুরু করেছে। কে তুমি? আপা আমার নাম গোবিন্দ, জালাল মিয়ার চায়ের স্টলে কাম করি। আমার কাছে কি? বাকের ভাই আপনারা যাইতে কইছে। বাকের ভাই আমাকে যেতে বলেছে মানে? সে তো জেলখানায়। জি না, থানা হাজতে। থানা হাজতে আমাকে যেতে বলেছে? জি। শক্ত কম না দেখি। থানা হাজতে আমি কি জন্য যাব? খবরটা তোমাকে দিয়ে পাঠিয়েছে? জি, আমি গেছিলাম। বাকের ভাই কষ্টের মধ্যে আছেন। কষ্টের মধ্যে তো থাকবেই। থানা হাজতে কে আর তাকে কোলে করে বসে থাকবে? বিরক্তিতে মোনা ভ্রু কুঁচকালো। গোবিন্দ বলল, আমি যাই আপা। আচ্ছা যাও। মোনা স্বপ্নেও ভাবেনি সে বাকেরকে দেখতে যাবে। অসুখ বিসুখ হলে হাসপাতালে পড়ে থাকলে দেখতে যাওয়া যায়, কিন্তু চোর ডাকাতের সঙ্গে বাস করছে এমন একজনের কাছে যাওয়া যায় না। বাবু এখানে থাকলে একটা কথা হতো, তাকে সঙ্গে নিয়ে যাওয়া যেত। বাবু নেই, গেলে তাকে একা যেতে হয়। থানার লোকজনদেরকে বলা আমি আসামি দেখতে এসেছি, সেও একটা অস্বস্তিকর ব্যাপার। তারা নিশ্চয়ই জিজ্ঞেস করবে আসামি আপনার কে। তখন যদি সে বলে কেউ না, তাহলেও ঝামেলা। ওরা মুখ চাওয়াচাই করবে, নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলার চেষ্টা করবে। জঘন্য। মুনা ঠিক করলেও যাবে না, কিন্তু তবুও বিকেলে চলে গেল। ওসি সাহেবকে সহজ স্বাভাবিক গলায় বলল, আমি বাকের সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি, আপনাদের হাজতে আছেন। দেখা করা কি সম্ভব হবে? বাকের ভাই কেমন আছেন? ভালো। দাড়ি রেখেছেন কেন? রোজ রোজ শেভ করা মুশকিল। তুমি ভালো আছো? আমি খারাপ থাকবো কেন? আমি তো আপনার মতো গুন্ডামি করিনি।
বন্দুক বোমা নিয়ে লাফ ঝাঁপও দেয়নি। তা ঠিক, আমি তো দেখেছি ধরা পড়লেই ছাড়া পেয়ে যান। এবার পাচ্ছেন না কেন? কেউ ছাড়াবার চেষ্টা করছে না। তুমি কি একটু দেখবে? আমি দেখব? কেউ কিছু করছে না মোনা, আমার ভয় ধরে গেছে। বাকেরের গলা কেঁপে গেল। মোনা বলল, মামা যখন ঝামেলায় পড়ল তখন আপনি অনেক কিছু করেছিলেন। আমার পাশে আপনি ছাড়া কেউ ছিল না। কাজেই এবার তো সেই উপকারের শোধ দিতেই হবে। সেসব কিছু না মোনা। কিছু না হবে কেন? এটা আপনার প্রাপ্য। আপনি এরকম রোগা হয়ে গেছেন কেন? অসুখ বিসুখ? না, অসুখ বিসুখ না। এখানে খাওয়া খুব খারাপ। হোটেলের খাওয়া তো সহ্য হয় না। আপনার ভাই আপনার কোনো খোঁজ খবর করছে না? বাকের জবাব দিল না। মোনা বলল, আজ উঠি, আমি কাল আবার আসব। বাকের বলল, তোমার সঙ্গে কোনো টাকা পয়সা থাকলে দিয়ে যাও, খুব কষ্টে আছি। টাকার অভাবে সিগারেট খেতে পারি না। মোনা দীর্ঘ সময় বাকেরের দিকে তাকিয়ে রইল। ছোট সেল ঘরে বাকেরের ছাড়াও আরও 4 জন মানুষ। এদের একজনের জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার এসেছে, ভাত গোস্ত। এই সন্ধ্যাবেলায় সে গপ গপ করে খাচ্ছে। ঝোলে আর হাত মুখে মাখামাখি হয়ে গেছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। একজন অত্যন্ত মনোযোগের সঙ্গে সঙ্গীর খাওয়া দেখছে। অন্য সবাই তাকিয়েছে মুনার দিকে। মুনা তার হাত ব্যাগ খুলল। টাকা পয়সা কিছু নিয়েও আসেনি। ফিরে যাবার রিক্সা ভাড়াটা শুধু আছে। মুনার অসম্ভব মন খারাপ হয়ে গেল। সে লক্ষ্য করল তার চোখ ভিজে উঠতে শুরু করেছে। কেন এরকম হবে? সে চাপা গলায় বলল, কাল আমি আপনার জন্য টাকা নিয়ে আসব। সকাল 9টার মতো বাজে। ঝাঁঝা রোদ উঠেছে। মামন দোতলার বারান্দায় বসে দাড়িতে সাবান লাগাচ্ছে। আজ তাকে অনেকগুলি কাজ করতে হবে। রাজমিস্ত্রিকে খবর দিতে হবে। সেতাবগঞ্জে যেতে হবে সিমেন্টের জন্য। চাইনিজ সিমেন্টের বস্তা পাওয়া যাচ্ছে, প্রতি ব্যাগে 20-30 টাকা কম পড়বে। আকিল মিয়ার রড দিয়ে যাবার কথা, সে আসেনি। তার খোঁজেও যেতে হবে। আজ দিনের মধ্যে কি কি করতে হবে একটা কাগজে লিখে ফেললে হয়। মামন ঠিক করলো দাড়ি শেভ করার পরেই পয়েন্ট বাই পয়েন্ট সব লিখে ফেলবে। সামনে প্রচুর কাজ। ভালোই লাগছে। কাজ ছাড়া মানুষ থাকতে পারে? আয়নাটা ভালো না, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। মনে হচ্ছে চোয়াল ভাঙা অচেনা একটি লোক বসে আছে। স্বাস্থ্য বোধ হয় খারাপ হয়েছে। মামুন গালে ব্লেড ছোঁয়াতেই অনেকখানি কেটে গেল। টপ টপ করে রক্ত পড়তে লাগলো। আরে কি কাণ্ড! নতুন ব্লেড! গাল কাটার কথা না। সে কি দাড়ি শেভ করাও ভুলে গেছে? মামুন তোয়ালে দিয়ে গাল চেপে উঠে দাঁড়ালো। মাত্র অদ্ভুত একটি দৃশ্য দেখলো। মোনা আসছে, কাঁধে পাটের একটি ব্যাগ। এই ঝাঝা রোদেও গায়ে একটা চাদর। বিস্মিত চোখে এদিক ওদিক তাকিয়ে এগুচ্ছে। দ্বিধার ভঙ্গিটি স্পষ্ট। মামুন উঁচু গলায় চেঁচালো, এই এই! মোনা তাকালো চোখ তুলে, হাসলো। মামুন ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। মোনা নয়, জাহানারা। এত বড় ভুলও হয় মানুষের? মোনা কেন এখানে আসবে? তার এত কি দায় পড়েছে? কি ব্যাপার, এই এই করে চেঁচাচ্ছিলেন কেন? মোনা হাসলো। জাহানারা বলল, এত বড় অসুখ দেখে এলেন, তারপর তো একদিনও এলেন না। নানান রকম ঝামেলায়। কোনো ঝামেলা ছিল না, আপনি ইচ্ছে করেই যাননি। মামুন কি বলবে বুঝতে পারলো না। আপনার গাল দিয়ে তো টপ টপ করে রক্ত পড়ছে। তুলা দিয়ে গাল চেপে রাখুন। ঘরে তুলা নেই? না। এটা কি ডাক্তারখানা? তুলা, গজ, ঔষধপত্র এসব থাকবে। আসুন, ভেতরে আসুন। না, আমি বসবো না। হজরত আলীকে ফেরত দিতে এসেছি। পড়েছেন নাকি? আপনি এত কষ্ট করে নিয়ে গিয়েছেন আর আমি পড়বো না? মেয়েদের আপনারা কি ভাবেন, পাষাণ? মামুন বলল, আপনি একটু বসুন, দেখি আমি চায়ের ব্যবস্থা করি। এই 5 মিনিট। জাহানারা বসে রইল। মামুন প্রায় ছুটে বেরিয়ে গেল। চা তাকে বানাতেই হবে। কাজের যে মেয়েটি আছে সে ভাত তরকারি ছাড়া অন্য কিছু রাঁধতে পারে না। জাহানারা চায়ে চুমুক দিয়ে বলল, আমার খুব একটা ভালো খবর আছে। কি খবর? দেখি, আন্দাজ করুন তো। মেয়েটি হাসছে মিটিমিটি। তার চরিত্রের সঙ্গে এই হাসিটি ঠিক মিশ খাচ্ছে না। মামুন ধাঁধায় পড়ে গেল। বলতে পারলেন না। আমার ট্রান্সফার অর্ডার হয়েছে। বলেন কি? আমি শনিবারে ঢাকায় চলে যাচ্ছি। আমিও ঢাকায় যাচ্ছি। আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। কোনো চিন্তা করবেন না, গল্প করতে করতে যাব, ফাইন হবে। জাহানারা হাসলো। মামুন অবাক হয়ে বলল, হাসছেন কেন? আপনার মধ্যে একটা ছেলে মানুষই আছে, তাই দেখে হাসছি। কি ছেলে মানুষই করলাম? তা বলবো না। জাহানারা আবার হাসতে লাগলো। কিশোরীদের হাসি, যা শুধু শুনতে ইচ্ছা করে। আপনি খুব খুশি হয়েছেন? খুশি হব না মানে? কি বলছেন আপনি? এই জায়গাটা কি এতই খারাপ? হ্যাঁ খারাপ। আর কিছুদিন থাকলে আমি মরেই যেতাম।
মানুষ খুব কঠিন জিনিস, মানুষ এত সহজে মরে না। আমি মরি, আপনার গাল দিয়ে কিন্তু এখনো রক্ত পড়ছে। ঘরে ওষুধপত্র কিছুই নেই? না। গাঁদা ফুলের পাতা কষলে গালে দিন না। গাঁদা ফুলের পাতা আমি কোথায় পাবো? জাহানারা আবার হাসতে শুরু করলো। তার আজ এত আনন্দ হচ্ছে, সে বেশিক্ষণ থাকবে না বলে এসেছিল, কিন্তু সে বিকেল পর্যন্ত রইল, অনবরত কথা বলল। যাবার সময় কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। হালকা স্বরে বলল, আপনি যতবার ঢাকা যাবেন ততবার আমাদের বাসায় আসবেন। আসবেন তো? হ্যাঁ, আসবো। আমি আপনাকে সঙ্গে নিয়ে একদিন ওনাকে দেখতে যাব। কাকে দেখতে যাবেন? ওই যে মেয়েটি, যে আমার মতো দেখতে। ও, মুনাকে? হ্যাঁ। উনি আমাকে দেখে আবার রেগে যাবেন না তো? না, রাখবে না। ও অন্য ধরনের মেয়ে। জাহানারা নিঃশ্বাস ফেলল। মুনা বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন? ভদ্রলোক সরু চোখে তাকিয়ে রইলেন, যেন প্রশ্নটা ঠিক বুঝতে পারছেন না। মুনা বলল, আমি অন্য একটা কেসের ব্যাপারে আপনার কাছে এসেছিলাম। আমার মামা একটা ঝামেলায় পড়েছিলেন। ভদ্রলোক মুনাকে থামিয়ে দিয়ে বললেন, মনে আছে, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশনের মামলা, 403 ধারা। আপনার মামার নাম শওকত হোসেন কিংবা শওকত আলী। মুনা যথেষ্ট অবাক হলো। এই উকিল ভদ্রলোক অসম্ভব ব্যস্ত, চেম্বারের লোকজন গিজগিজ করছে। তার পক্ষে এতদিন আগের একটা মামলার কথা মনে থাকার কথা নয়। এরকম স্মৃতিশক্তি মানুষের থাকে? আপনার নামও মনে আছে, মিস মুনা। এখনো কি মিস আছেন, না মিসেস হয়েছেন? হয়নি এখনো। কেন, অসুবিধা কি? ভদ্রলোক গভীর আগ্রহে তাকিয়ে রইলেন, যেন সত্যি সত্যি জানতে চান কত বিচিত্র স্বভাবের মানুষই না থাকে পৃথিবীতে। অসুবিধাটা কি বলুন? ব্যক্তিগত অসুবিধা, সেটা এই জায়গায় বলতে চায় না। আরে এই জায়গায় কি দোষ করলো? উকিলের চেম্বারে সব কথা বলা যায়, A to Z। আমি যে সমস্যা নিয়ে এসেছি তার সঙ্গে আমার মিস বা মিসেসের কোনো সম্পর্ক নেই। ও আচ্ছা, আমি কি সমস্যাটার কথা বলবো? আজ শুনতে পারবো না, আজ ব্যস্ত। আগামী সপ্তাহে আসুন, সোমবার। অ্যাপয়েন্টমেন্ট করে যান। কাগজপত্র কি আছে? কিছু কিছু আছে, সেই সব রেখে যান। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, জুনিয়র 2 উকিল, বুদ্ধিশুদ্ধি মিলিটারিদের মতো। মাথার খুলির ভেতরে সাবানের ফেনা ছাড়া আর কিছু নেই। নো ব্রেন, কিন্তু উপায় কি বলুন? এই শমশের, চা দে, এনারে চা দে। মোনা বলল, আমি চা খাবো না। কেন খাবেন না? কারণ কিছুই না, খেতে ইচ্ছে করছে না। আপনি বললেন কারণ নেই, আবার খেতে ইচ্ছে করছে না। 2 রকম কথা বলেন কেন? খেতে ইচ্ছে করছে না, এটাই হচ্ছে কারণ। কথাবার্তা চিন্তা ভাবনা করে বলা উচিত। উকিল ভদ্রলোক থু করে একদলা থুতু ফেললেন এস্ট্রেতে। চারদিকে এস্টেটের ছাই ছড়িয়ে পড়ল। ভদ্রলোক বিরক্ত হবার বদলে মনে হয় আরো খুশি হলেন। ছাই কি করে উড়ে সেটা পরীক্ষা করবার জন্যে আরেক দফা থুতু ফেললেন। মিস মোনা, জি। ছাই ফেলবার জন্য সব টেবিলে এস্টেট থাকে, কিন্তু থুতু ফেলবার জন্য কিছু থাকে না। কিছু থাকা উচিত। বিজ্ঞান টাইপ, কি বলেন? মোনা কিছু বলল না। উকিল সাহেব হাই তুলে বললেন, চলে যান। বসে আছেন কেন? সোমবারে আসবেন, দেখে দেব। আমার ফিস কিন্তু আরো বেড়েছে, জেনে যাবেন। শেষে আমরা গাছে করবেন সেটা হবে না। উকিলের চেম্বারে কোনো মাছের বাচ্চা না, মোহরির কাছে সব জেনে টেনে যান। জি আচ্ছা। সোমবারে ফিজের টাকার গোটাটাই নিয়ে আসবেন, খালি হাতে আসবেন না। মোনা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনার কাছে যারা আসেন তাদের সবারই নাম ধাম কি আপনার মনে থাকে? থাকে। নাম মনে থাকে, আর কোন ধারার কেস এটা মনে থাকে। করে খাচ্ছি তো ওই কারণেই। মোনা বের হয়ে গেল। অফিসের সময় হয়ে আসছে। এখান থেকে একটা রিক্সা নিলে ঠিক সময়ে পৌঁছানো যাবে। মোনা খানিকক্ষণ ভেবে ঠিক করলো আজ অফিসে যাবে লাঞ্চ টাইমের পর। এই সময়টায় সে চেষ্টা করবে বাকেরের বড় ভাইকে ধরতে। হাসান সাহেব বোধ হয় নাম। আগের বাড়ি ছেড়ে দিয়ে সার্কুলার রোডে বাড়ি নিয়েছেন। সেই ঠিকানা বের করতে মোনার কম ঝামেলা হয়নি। একটি কাজের লোক মোনাকে বসতে বলে ভেতরে চলে গেল। তারপর আর কারোরই কোনো খোঁজ নেই। বাড়ি নিঃশব্দ। ইংরেজিতে এই ধরনের পরিবেশকেই বোধ হয় পিড অফ সাইলেন্স বলা হয়। মনে হচ্ছে শুধু এই বাড়ি নয়, আশেপাশের কয়েকটি বাড়িতেই লোকজন নেই। সুন্দর করে সাজানো বসার ঘর, পর্দা টেনে রাখার জন্য আধো আলো আধো আধার। তবু এর মধ্যে বোঝা যাচ্ছে এই ঘরে এক বিন্দু ধুলো নেই। রোজ দুবেলা কিংবা কে জানে হয়তো 3 বেলা এই ঘর ঝাড়পোছ করা হয়। অডিকোলনের গন্ধের মতো মিষ্টি একটা গন্ধ আসছে নাকে। গন্ধটাও ঘরের সঙ্গে মানিয়ে গেছে, যেন এটা না থাকলেই মানাতো না। অনেকক্ষণ বসে থাকার পর কাজের লোকটি আবার ঢুকলো। তার হাতে চমৎকার একটি ট্রে।
ট্রেতে 1 কাপ চা, অন্য একটি প্লেটে কিছু বিস্কিট। রুটিন কাজ, যারা এখানে আসে তাদের সবার জন্য বোধ হয় এই ব্যবস্থা। মোনা বলল, ওনার কি দেরি হবে? আমার অফিস আছে। কাজের লোকটি বলল, আসতেছেন। তারপরও 0.5 ঘন্টার মতো বসে থাকতে হলো। মানুষকে বসিয়ে রাখার মধ্যে এরা কি কোনো আনন্দ পায়? হাসান সাহেব ঘরে ঢুকলেন অফিসের পোশাক পরে। ঢুকেই ঘড়ি দেখলেন। এর মানে সময় বেশি দেওয়া যাবে না। আপনি কি আমার কাছে এসেছেন? জি। আপনার সঙ্গে কি আমার পরিচয় আছে? জি না, তবে আমরা এক পাড়ায় থাকতাম। ও আচ্ছা, কি ব্যাপার বলুন। আমি এসেছি আপনার ভাইয়ের ব্যাপারে। বাকের নতুন কোনো ঝামেলা বাঁধিয়েছে নাকি? জি না। হাসান সাহেব দৃষ্টি তীক্ষ্ণ হলো। তিনি দ্বিতীয়বার ঘড়ি দেখলেন, কিন্তু বসলেন। ভঙ্গি থেকে মনে হচ্ছে তিনি সমস্ত ব্যাপার মন দিয়ে শুনবেন। বলুন, কি বলবেন? বাকের ভাই অনেকদিন ধরে হাজতে পড়ে আছে। কেউ বোধহয় কিছু করছে না, দেখতে দেখতেও যাচ্ছে না। বাকেরের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক বুঝতে পারছি না। সম্পর্ক কিছু নেই, এক পাড়ায় থাকতাম। অনেক সময় আমাদের অনেক উপকার করেছেন। ও তো গুন্ডামি করে জানতাম, উপকারও করে নাকি? মানুষের চরিত্রের অনেকগুলো দিক থাকে। তা থাকে। এ ম্যান হ্যাজ মেনি ফেসেস। ভালোই বলেছেন। বাকেরের ব্যাপারটায় আমি ইচ্ছে করেই নীরব আছি। এর কারণ আছে। আমার মনে হয় আপনাকে বুঝিয়ে বললে বুঝবেন। আমি মনে প্রাণে চাচ্ছি যাতে ওর একটা শিক্ষা হয়। হাজতে ঢোকা মাত্র বের হয়ে আনলে ওই শিক্ষাটা হবে না। আপনি চাচ্ছেন বিচার টিচার হবার পর বাকের ভাই বেশ কিছুদিনের জন্য জেলে চলে যাক। হাসান সাহেব ঘড়ি দেখলেন, কিন্তু তার মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করা গেল না। তিনি সিগারেট বের করলেন এবং কাজের লোকটিকে চা দিতে বললেন। মুনা সহজ স্বরে বললেন, আপনি বোধ হয় জানেন না, এটা সাজানো মামলা। বাকের ভাইয়ের কাছে কিছু অস্ত্রশস্ত্র কিছুই ছিল না। আপনি কি করে জানেন? বাকের ভাইয়ের অনেক দোষ আছে, কিন্তু সে মিথ্যা কথা বলে না। হাসান সাহেব হেসে ফেললেন। মুনা লক্ষ্য করলো হাসিটি খুব সুন্দর, সহজ, স্বাভাবিক। আপনার নাম কি? মুনা। আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? বয়সে আমি অনেক বড়, নিশ্চয় তুমি করে বলবেন। আমি এখন অফিসে যাব, গাড়ি এসে গেছে বোধহয়, হর্ন দিচ্ছে। তুমি কোথায় যাবে বলো, তোমাকে নামিয়ে দেব। আমাকে নামিয়ে দিতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। রিক্সা নিয়ে চলে যাবার কোনো দরকার নেই, এসো তুমি। আর শোনো, আমি একজন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলছি। ও বাকের ব্যাপারটা দেখছে। তুমি হয়তো ভাবছো আমি ভাই হিসেবে কোনো দায়িত্ব পালন করছি না। এটা ঠিক না, দেখছি, আড়াল থেকে দেখছি। তাছাড়া কি? অফিসে আমার নিজের একটা সমস্যা যাচ্ছে। আমার পায়ের নিচের মাটি নেই। অনেক গল্প, তুমি আরেকদিন এসো, তোমাকে বলবো। হাসান সাহেব মুনাকে শুধু যে অফিসে নামিয়ে দিলেন তাই নয়, নিজের গাড়ি থেকে নামলেন। মুনা কোথায় বসে তা দেখলেন। মুনা যখন বলল, 1 কাপ চা খাবেন, তিনি বললেন, মন্দ কি, চা খাওয়া যেতে পারে। 3 দিন ধরে শওকত সাহেবের জ্বর। খুব বেশি নয়, 100-101। তবু বয়সের কারণেই তিনি বেশ কাহিল হয়ে পড়লেন। শারীরিক অসুবিধা ছাড়াও কিছু কিছু মানসিক অসুবিধাও দেখা দিল। পরপর 2 দিন মুনাকে বললেন লতিফাকে তিনি পর্দার ফাঁক থেকে উকি দিতে দেখেছেন। মুনা কিছুই বলেনি, ঠোঁট বাঁকিয়েছে, যা থেকে মনে হয় সে বিরক্ত। অথচ এর মধ্যে বিরক্ত হবার কি আছে? তার কথা সে বিশ্বাস না করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু বিরক্ত হবে কেন? আগে তো শুনবে তিনি কি বলতে চান, তাও শোনেনি। ঠোঁট বাঁকিয়ে ঘরের কাজ করতে গেছে। অথচ লতিফাকে তিনি দেখেছেন নিশিরাতে ঘুম ভেঙে দেখা। তিনি শুয়েছিলেন। জানালা দিয়ে রোদ আসছিল বলে জানালা বন্ধ করে দিতেই ঘর খানিকটা অন্ধকার হয়ে গেল। ঠিক তখন ঘরের পর্দা নড়ে উঠল। শুধু শুধু পর্দা নড়বে কেন? তিনি তাকালেন এবং দেখলেন পর্দার নিচে স্যান্ডেল পরা রোগা রোগা 2টি পা, লতিফার পা। তিনি ডাকলেন, কে? লতিফা, লতিফা। পর্দা আবার নড়ে উঠল। তিনি বিছানায় উঠে বসতেই পা সরে গেল। ঘর থেকে বেরিয়ে কাউকে দেখলেন না। মুনা অফিসে। ঘর খালি, একটি প্রাণীও নেই, শুধু রান্নাঘরে ইঁদুর খুটখুট করছে। অথচ সেই কথাটি মুনা শুনতেই চাইল না। বিরক্তি দেখিয়ে চলে গেল। সেদিনকার পুচকে মেয়ে, অথচ ভাবটা এরকম যেন পৃথিবীর সব রহস্য তার জানা। মুনার উপর তিনি গত কদিন ধরে বেশ বিরক্ত। সে স্পষ্টতই তাকে অবহেলা করছে। 3 দিন ধরে তার জ্বর যাচ্ছে। এই নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। একবার বলল না ডাক্তার দেখাও, কিংবা নিচে গিয়ে কোনো ওষুধ বিষুধ আনলো না। গতকাল সন্ধ্যায় তিনি দীর্ঘশ্বাস ফেলে মুনাকে শুনিয়ে বললেন, বাঁচব না, দিন শেষ। মুনা বলল, খামোখা আজে বাজে কথা বলো কেন?
তিনি দুঃখিত গলায় বললেন, বাঁচবো না এই কথাটা বলেছি। এটা কি আজে বাজে কথা? হ্যাঁ, বাঁচবে না সেটা তো সবাই জানে, বারবার বলার দরকার কি? তিনি চুপ করে গেছেন। মেয়েটা এমন অদ্ভুত এক একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি করে রীতিমতো রাগ লাগে। এখন যেমন বাকেরের ব্যাপারটা নিয়ে করছে, সেদিন দেখলেন টিফিন ক্যারিয়ারে খাবার বাড়ছে। তিনি অবাক হয়ে বললেন, কার জন্য খাবার নিচ্ছিস? বাকের ভাইয়ের জন্য। কেন? খাবে সেই জন্য। আজ ছুটির দিন, কাজেই নিয়ে যাচ্ছি। তিনি আর কিছুই বলেননি, কিন্তু জানেন কাজটা ভালো হচ্ছে না, লোকের চোখে পড়বে, নানান জনে নানান কথা বলবে। কিন্তু এই সহজ জিনিসগুলি মোনাকে কে বোঝাবে? কিছু বলতে গেলে ফোঁস করে উঠবে। দিন দিন মেয়েটার আকাশ ছোঁয়া মেজাজ হচ্ছে। একদিন কড়া করে ধমক দিতে হবে। শওকত সাহেব জ্বর গায়ে রান্নাঘরে ঢুকলেন। ক্ষুধা হচ্ছে, সকালে কিছু খায়নি। মোনা যাবার সময় বলে গেছে মিটসেফে খাবার ঢাকা দিয়ে গেছে। মিটসেফে কয়েকটা রুটি আর কিছু ভাজি ঢাকা দেয়া, সেখানে কয়েকটা তেলাপোকা। ঢাকনির উপর হাঁটাহাঁটি করছে। শওকত সাহেবের বমি এসে গেল। সে বমি চাপতে গিয়ে বুকে চাপ ব্যথা, নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। শওকত সাহেব বিছানায় এসে শুয়ে পড়লেন। আলো মরে আসছে, ঘর অন্ধকার। আজও কি লতিফা আসবে নাকি? শূন্য ঘরে তার কেমন ভয় ভয় করতে লাগলো। মোনা কখন ফিরবে তার ঠিক নেই। হয়তো সন্ধ্যা পার করে ফিরবে। ওই দিন মামুন এসেছিল, একদিনের জন্য এসেছে। হাতে সময় নেই, তবু সে সন্ধ্যা পর্যন্ত বসে রইল। মোনার দেখা নেই। মোনা এলো সন্ধ্যা মিলবারও আধা ঘন্টা পর। মামুন তখনও বসে আছে। মোনা শুকনো হাসি এসে বলল, কখন এসেছো? মামুন বলল, অনেকক্ষণ। কোনো কারণে এসেছো? না, এমনি। মামা চিঠিতে লিখেছিলেন একবার আসার জন্য। কথা হয়েছে মামার সঙ্গে? তোমার সঙ্গে কয়েকটা কথা বলবার জন্য বসে আছি। আজ না বললে হয় না? প্রচণ্ড মাথা ধরেছে, দাঁড়াতে পারছি না। আজ রাতের ট্রেনে চলে যাচ্ছি। তাহলে এরপরের বার যখন আসো তখন কথা হবে। শওকত সাহেব দেখলেন মামুন শুকনো মুখে চলে যাচ্ছে। একই কাণ্ড, সব বদলে যাচ্ছে। বকুলে কি কম বদলেছে? প্রথম প্রথম চিঠি লিখত, এখন তাও লেখে না। যদিও লেখে 2-3 লাইনে সব কথা শেষ। বাবু ভালো আছে, মন দিয়ে পড়াশোনা করছে। বাবুকে নিয়ে কোনো চিন্তা করবেন না, যেন বাবু ছাড়া তার আর কোনো চিন্তা নেই। শওকত সাহেব শব্দ করে নিঃশ্বাস ফেলেই চমকে উঠলেন। দরজার পর্দা আবার কাঁপছে। তিনি ভয়ে ভয়ে নিচের দিকে তাকালেন। রোগা রোগা দুটি পা দেখা যাচ্ছে। শওকত সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এলো, প্রচণ্ড ঘাম হতে লাগলো। তিনি মৃদুস্বরে ডাকলেন, কে? লতিফা? টুনটুন করে 2 বার কাচের চুরির শব্দ হলো। লতিফা কাচের চুরি পরত। তার হাত ভর্তি ছিল নীল রঙের চুড়ি। লতিফা, ও লতিফা! পা দুটি চট করে সরে গেল। শওকত সাহেব দরজা খুলে বাইরে এসে শোনেন খুব শব্দে বাইরের দরজা কড়া নড়ছে। দরজা খুলতেই দেখলেন মোনা দাঁড়িয়ে আছে। মোনা বিরক্ত হয়ে বলল, কতক্ষণ ধরে কড়া নাড়ছি, দরজা খুলছো না কেন? শওকত সাহেব কিছু বললেন না। দরজা খুলছে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। কি ভেবেছিলি মরে গিয়েছি? তা না, ভাবলাম অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে বোধ হয়। তোর মামলার কি হলো? মামলা তো এখনো শুরু হয়নি। উকিলকে কাগজপত্র দেখতে দিয়েছে। উকিলকে? তোমার উকিল, তোমার বেলায় যিনি ছিলেন? ও আচ্ছা, হাসান সাহেব আছেন না? উনি একজনকে বলেছেন। মামলা কে চালাবে এখনো ঠিক হয়নি। তুই এই ব্যাপারটা নিয়ে বেশি ছুটোছুটি করছিস। যাদের করার কথা করবে, তোর এত কিসের মাথা ব্যথা? মুনা হাসলো। শওকত সাহেব বললেন, সামলে সামলে চলতে হয়, সমাজ সংস্কার দেখতে হয়, কঠিন জায়গা। আমিও তো মামা কঠিন মেয়ে। শওকত সাহেব কিছু বললেন না। মুনা বলল, তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে, কি হয়েছে বলো তো? তিনি ইতস্তত করে বললেন, আজ আবার দেখলাম, এই কিছুক্ষণ আগে, 10 মিনিটও হয়নি। কি দেখলে? তোর মামিকে দেখলাম। তুমি কি পাগল টাগল হয়ে যাচ্ছ মামা? কি ধরনের কথাবার্তা যে বলো, রাগে গা জ্বলে। ঘটনাটা না শুনেই তুই? আমি কিচ্ছু শুনতে চাই না। শওকত সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। মোনা বলল, জ্বর কমেছে? শওকত সাহেব সেই প্রশ্নের কোনো জবাব দিলেন না। মোনা রাতের খাবার তৈরি করে তাকে খেতে ডাকলো। তিনি উঠে এলেন, কিন্তু খেতে পারলেন না। খানিকক্ষণ পরেই উঠে গিয়ে একগাদা বমি করলেন। চারদিকে কেমন দুলছে, শরীরটাকে অসম্ভব হালকা মনে হচ্ছে। তিনি মৃদুস্বরে ডাকলেন, ও লতিফা, লতিফা! মোনা এসে তার পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মুখ ধোয়ার পানি দে রে মা। মোনা পানি নিয়ে এসে দেখলো তিনি বিড়বিড় করে নিজের মনে কী সব কথা বলছেন। মামা, কি বলছো? কিছু বলছি না,
পরিষ্কার দেখলাম, বুঝলি? মনটা একটু হয়ে আছে। হয়ে থাকলে তো খারাপ, মনটাকে ঠিক করো। আমার মনে হয় বকুলের কাছ থেকে ঘুরে এলে তোমার সব ঝামেলা মিটে যাবে। তুই যাবি আমার সঙ্গে? পাগল হয়েছো? মামলা মোকদ্দমা ফেলে আমি কোথায় যাব? ঘুম থেকে উঠেই আমাকে যেতে হবে উকিলের কাছে। শওকত সাহেব শব্দ করে নিঃশ্বাস ফেললেন। উকিল সাহেব আজ অদ্ভুত একটা পোশাক পরে এসেছেন। জিনিসটা পাঞ্জাবের মতো, কিন্তু শার্টের কলারের মতো কলার আছে। ভদ্রলোককে দেখাচ্ছে সার্কাসের ক্লাউনের মতো। মোনাকে দেখেই তিনি বললেন, হবে না। মোনা বলল, কি হবে না? এফআইআর দেখলাম। এই মামলায় লাভ নেই। আপনার কথা বুঝতে পারছি না। কথা তো বাংলাতেই বলছি, বুঝেন না কেন? পুলিশের সাজানো মামলা, কনভিকশন হয়ে যাবে। উকিল মুক্তার কিছু করতে পারবে না। মোনা তাকিয়ে রইল। উকিল সাহেব মুখখানা অনেকখানি শুরু করে টেনে বললেন, ধরন ধারণ দেখে মনে হয় পলিটিক্যাল কেস। কাউকে দীর্ঘ সময়ের জন্য আড়ালে সরিয়ে রাখতে হলে এইসব মামলা করা হয়। পুলিশ যদি নিজেরাই কিছু অস্ত্রশস্ত্র জমা দিয়ে বলে এইসব পাওয়া গেছে, তাহলে কি করার আছে বলুন? এটা কোর্টে প্রমাণ করা মুশকিল যে অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি। তাছাড়া আমার ধারণা এই ছেলেটির আগের রেকর্ডও ভালো না, ঠিক না? জি ঠিক। আপনার যা করা উচিত তা হচ্ছে বড় কোনো নেতাফেতার কাছে যাওয়া। আছে তেমন কেউ? জি না। খুঁজে বের করুন। বাংলাদেশ ছোট জায়গা, খুঁজলেই কাউকে পাবেন যার আপন দুলাভাই কিংবা ভাইরা ভাই হচ্ছেন কোনো তালেবর ব্যক্তি। তার মাধ্যমে কাজ করুন। আইনের হাত বেঁধে ফেলা হচ্ছে, অন্তত চেষ্টা চলছে। বুঝবেন, নিজেই বুঝবেন। উঠলেন নাকি? জি উঠছে। মামলাটা আমি নিচ্ছি না, কিছু মনে করবেন না। প্রথম দিন যে টাকা দিয়েছিলেন সেটি ফেরত দেওয়া উচিত, কিন্তু দিচ্ছি না, কারণ আমি কিছু উপদেশ দিয়েছি, প্রফেশনাল অ্যাডভাইস। ওর একটা চার্জ আছে। আচ্ছা, বিদায়।